ভুল থেকে যে শিক্ষা নেয় সে মহান, আর একই ভুল যে বারবার করতে থাকে সে নির্বোধ ছাড়া আর কিছুই নয়। ভুল থেকে গ্রামার শিখুন সিরিজের আগের 2টি পর্বের মতোই আজকের 3য় পর্বেও আমরা আলোচনা করতে যাচ্ছি ইংরেজি গ্রামার থেকে এমন 8টি ভুল, যে ভুলগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আইদার স্পোকেন ইংলিশ অথবা রিটেন ইংলিশ যে কোনো ধরনের ইংলিশে আমরা প্রায়ই করে থাকি। তো আমাদের এই সিরিজের ভিডিও লেসনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটি একটি করে আমাদের এই ভুলগুলো আলোচনা করব এবং এই ভুলগুলো আমরা কোন কোন কনটেক্সটে কোন সিচুয়েশনে করে থাকি সেগুলো আলোচনা করব। পাশাপাশি আমরা জেনে নিব এই ভুলগুলোর পেছনের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন কি, এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো কিভাবে আমরা এই ভুলগুলো থেকে উত্তরণের উপায় খুঁজে পেতে পারি। বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আপনাদেরকে বলে নিতে চাই, তা হচ্ছে আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। তো আর দেরি কেন, চলুন ঘুরে আসি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমাদের আজকের ভুলের তালিকায় প্রথম যে সেন্টেন্সটি রয়েছে আসুন সেটি দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি সেন্টেন্সটি লিখেছি, সি ইউ অন দ্য নেক্সট ফ্রাইডে, অর্থাৎ আপনার সাথে আমার আগামী শুক্রবার দেখা হচ্ছে। তো এ ধরনের সেন্টেন্স আমরা কখন বলে থাকি? ধরুন আপনি আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা করেছেন অথবা আপনার কোনো পরিচিত জনের সাথে দেখা করেছেন, কিছুক্ষণ আলাপচারিতা হলো, আলাপচারিতার শেষে বিদায় নেওয়ার সময় আপনি বললেন সি ইউ অন দ্য নেক্সট ফ্রাইডে, অর্থাৎ আগামী শুক্রবার আমাদের দেখা হচ্ছে। তো এখন আপনি বলতে পারেন হ্যাঁ, তো সমস্যাটা কি, সেন্টেন্সে ভুলটা কোথায়? ইয়েস, ভুলটি রয়েছে, তারপরেও আরেকটু ভুলটি বের করার চেষ্টা করুন। সি ইউ অন দ্য নেক্সট ফ্রাইডে, আপনি হয়তো বলতে পারেন এখানে দাটা ব্যবহার না করলেও হয়তো হবে, তারপরেও দেখুন সেন্টেন্সটি কিন্তু হচ্ছে না। সি ইউ অন নেক্সট ফ্রাইডে, এখানেও ভুলটি রয়েছে। ইয়েস, ভুলটি কোথায় রয়েছে? এখানে এই যে অন বা দা কোনোটাই হবে না। এখানে আমরা যে ফ্রাইডে শব্দটা ব্যবহার করেছি, ইউজুয়ালি আমরা দিন, তারিখ, সময় বা দিনের নির্দিষ্ট অংশ তার আগে প্রিপোজিশন ব্যবহার করি, কিন্তু একটি গ্রামাটিক্যাল নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই যে এখানে একটি শব্দ দেখুন, নেক্সট ব্যবহার করেছি আমরা। এই যে ফ্রাইডের আগে নেক্সট ব্যবহার করেছি, এ ধরনের কিছু শব্দ আছে, শব্দগুলো আমরা পরে দেখবো আরও। এই শব্দগুলো যদি আমরা এই দিন, তারিখ, সময় এ ধরনের শব্দের আগে ব্যবহার করি, তাহলে নিয়মটা হচ্ছে, গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে, তার আগের যে প্রিপোজিশন নর্মালি আমরা ব্যবহার করি সেই প্রিপোজিশনটা হবে না। তো এক্ষেত্রে সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? সি ইউ নেক্সট ফ্রাইডে। অথবা যদি এরকম একটি সেন্টেন্স ধরুন, লাস্ট নাইট আই এক্সপেরিয়েন্সড আ হরিবল অ্যাক্সিডেন্ট, অর্থাৎ গত রাত্রে আমি একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট এর মুখোমুখি হয়েছিলাম। তো এখানে খেয়াল করুন, ইউজুয়ালি আমরা নাইটের আগে অ্যাট ব্যবহার করি, আবার কিন্তু এই সেন্টেন্সটিতে আমরা অ্যাট লাস্ট নাইট ব্যবহার না করে আমরা ব্যবহার করলাম জাস্ট লাস্ট নাইট, এখানে অ্যাটটি আমরা উঠিয়ে দিলাম। তো ইউজুয়ালি আমরা কোনো দিনের আগে অন ব্যবহার করি, মাসের আগে ইন ব্যবহার করি, বছরের আগে ইন ব্যবহার করি, অথবা মর্নিংয়ের আগে ইন ব্যবহার করি, নাইটের আগে অ্যাট ব্যবহার করি, ইভিনিংয়ের আগে ইন ব্যবহার করি। এ ধরনের বিভিন্ন সময়ের আগে, সময়সূচক শব্দের আগে কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার করি। কিন্তু এখানে যে শব্দগুলোর কথা আমি বলছি, এই শব্দগুলো যদি ওই দিনসূচক বা সময়সূচক শব্দের আগে ব্যবহার করি, তাহলে কিন্তু প্রিপোজিশনগুলো ব্যবহৃত হবে না। তো এখন আসুন জেনে নেওয়া যাক এই শব্দগুলো কি কি। ইয়েস, শব্দগুলো হচ্ছে এখানে যেমন নেক্সট আছে, এরপরেও এছাড়াও হতে পারে লাস্ট হতে পারে, দিস হতে পারে, দ্যাট হতে পারে, ইস হতে পারে, ওয়ান হতে পারে, এভরি হতে পারে, অথবা সাম হতে পারে, অথবা এনি হতে পারে। এই ধরনের শব্দগুলো যদি আমরা এই দিন, তারিখ, সময় সূচক শব্দের আগে ব্যবহার করি, তার আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করব না। নাম্বার 2তে যে ভুলটি আমরা প্রায় করে থাকি সেটি হচ্ছে, দেখুন, উই ডিসকাসড অ্যাবাউট দ্য কারেন্ট ইস্যুজ অফ বাংলাদেশ, অর্থাৎ আমরা বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, এ ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রায়ই বলে থাকি। কখন বলি? মনে করুন আপনি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, একটা টপিক নিয়ে আলোচনা করছেন, তখন কিন্তু আমরা বলি ডিসকাস অ্যাবাউট, উই ডিসকাসড অ্যাবাউট দ্য টপিক, উই ডিসকাসড অ্যাবাউট দ্য জার্নি। সো এখানে ভুলটা কোথায়? ইয়েস, ভুলটি হচ্ছে এখানে ডিসকাস একটি ভার্ব, এই ভার্বের সাথে যে প্রিপোজিশনটা ব্যবহৃত হয়েছে অ্যাবাউট, এই প্রিপোজিশনের ব্যবহারটি এখানে হবে না।
সেন্টেন্সটি কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে উই ডিসকাস দ্য কারেন্ট ইস্যুজ অফ বাংলাদেশ। এখন আপনি বলতে পারেন কেন হবে না? ইয়েস, তার প্রথমত গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে ডিসকাস শব্দটি, ডিসকাস ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব, যার পরে অবজেক্টটা সরাসরি বসবে, কোনো প্রেপোজিশন এখানে হবে না। আমরা আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম? দ্য কারেন্ট ইস্যুজ অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ কোনো ভার্বের পরে যদি কি বা কাকের উত্তর পাওয়া যায় তাহলে সেই ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব এবং ওই উত্তরটি, এখানে উত্তরটি হচ্ছে দ্য কারেন্ট ইস্যুজ অফ বাংলাদেশ। এইটি হচ্ছে তার অবজেক্ট। তার মানে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট যেটা বসবে সরাসরি বসবে, তার মাঝখানে কোনো প্রেপোজিশন ব্যবহৃত হবে না। এই প্রসঙ্গে আমাদেরকে আরেকটি বিষয় জেনে নিতে হবে, এই ডিসকাস অ্যাবাউট, এখানে যে অ্যাবাউটটি হলো না, প্রেপোজিশনটা হলো না, এই ক্যাটাগরির আরও কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো আমরা প্রায়ই ভুল করে থাকি। ফর এক্সাম্পল, আমরা প্রায়ই বলে থাকি হি জয়েন্ড ইন দ্য আর্মি। না, এই সেন্টেন্সটি কারেক্ট নয়, এখানে হবে হি জয়েন্ড দ্য আর্মি। এখানে ইন ব্যবহৃত হবে না প্রেপোজিশনটা। আবার আমরা বলতে পারি হি এন্টার্ড ইনটু দ্য রুম, এখানে ইনটুটা হবে না, হবে এন্টার্ড দ্য রুম। আবার শি রেজেম্বলস হার মাদার, শি রেজেম্বলস টু হার মাদার হবে না, শি রেজেম্বলস হার মাদার, এটা হবে। আবার ওয়াই ডিডেন্ট ইউ অ্যাপ্রোচ টু মি, এখানে এই যে অ্যাপ্রোচের পর টু ব্যবহার করলাম, এটাও ভুল, হবে কি ওয়াই ডিডেন্ট ইউ অ্যাপ্রোচ মি। নাম্বার 3-তে যে ভুলটি আমরা প্রায় করে থাকি সেটি দেখুন, মাই কাজিন প্রোভাইডেড আস সাম ম্যাটেরিয়ালস ফর আওয়ার জার্নি, অর্থাৎ আমার কাজিন সরবরাহ করেছিল আমাদেরকে কিছু ম্যাটেরিয়ালস আমাদের জার্নির জন্য। এখন এ ধরনের কথা আমরা কখন বলে থাকি? মনে করেন আপনাকে কেউ কোনো কিছু জিনিস প্রোভাইড করলো, লাইক শি প্রোভাইডেড মি সো মেনি থিংস, শি প্রোভাইডেড মি লজিস্টিক সাপোর্ট, হি প্রোভাইডেড মি এভরিথিং উই নিড। অর্থাৎ কেউ আপনাকে কোনো কিছু দিল অথবা সরবরাহ করলো কোনো কিছুর জন্য, এক্ষেত্রে আমরা কিন্তু প্রোভাইড ভার্বটা ব্যবহার করে থাকি। এবং খেয়াল করুন, সে মাই কাজিন প্রোভাইডেড সরবরাহ করেছিল, কাদেরকে সরবরাহ করেছিল? আমাদেরকে সরবরাহ করেছিল। কাকে সরবরাহ করেছিল? আমাদেরকে সরবরাহ করেছিল। কি সরবরাহ করেছিল? সাম ম্যাটেরিয়ালস ফর জার্নি, জার্নির জন্য কিছু ম্যাটেরিয়ালস। এখানে আপনি বলতে পারেন প্রোভাইড একটি ট্রানজিটিভ ভার্ব এবং আস কাদেরকে প্রোভাইড করেছিল? আমাদেরকে। সো এটা একটি অবজেক্ট, কি প্রোভাইড করেছিল? ম্যাটেরিয়ালস। সো এটা আরেকটা অবজেক্ট, দুটো অবজেক্ট পাশাপাশি আছে, সো ইটস রাইট। না, এক্ষেত্রে ভুলটি কোথায়? ভুলটি হচ্ছে যদিও এটি একটি ট্রানজিটিভ ভার্ব এবং এটার পরে দুইটা অবজেক্ট আমরা পাচ্ছি, তারপরেও যেহেতু এটি একটি বিশেষ ধরনের ভার্ব, এখানে একটি অতিরিক্ত প্রেপোজিশন আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে উইথ। তাহলে কি দাঁড়াচ্ছে? মাই কাজিন প্রোভাইডেড আস উইথ সাম ম্যাটেরিয়ালস ফর আওয়ার জার্নি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, প্রোভাইড ভার্বটির পরে দুইটি অবজেক্ট যদি থাকে তাহলে ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্টের আগে একটি উইথ ব্যবহৃত হবে। নাম্বার 4-এ যে ভুলটি আপনারা কেউ কেউ হয়তো করে থাকতে পারেন, সে ধরনের একটি সেন্টেন্স দেখুন। এখানে দেখুন একটি প্রশ্ন করেছি আমি, ওয়্যার আই ক্যান ফাইন্ড অ্যান এটিএম বুথ। ধরুন আপনি কোনো কেনাকাটা করার জন্য গিয়েছেন, এখন হঠাৎ করে দেখলেন আপনার মানি ব্যাগে কোনো টাকা নাই। সেক্ষেত্রে আপনি একটি এটিএম বুথ খুঁজছেন যেখান থেকে আপনি এটিএম কার্ড দিয়ে টাকা তুলবেন। তো তখন আপনি কাউকে হয়তো প্রশ্ন করছেন, ওয়্যার আই ক্যান ফাইন্ড দ্য এটিএম বুথ। তো এক্ষেত্রে এই সেন্টেন্সটিতে ভুল কোথায়? আপনারা হয়তো সহজেই ভুলটি আবিষ্কার করে ফেলবেন। তো এক্ষেত্রে এই ধরনের ভুল খুব কম মানুষই করে, তবে যারা ইংলিশ গ্রামারের কোয়েশ্চেন মেকিং নিয়ে খুব একটা কনসার্ন না, তারা এই ভুলটি করে থাকতে পারেন। সেক্ষেত্রে ভুলটি হচ্ছে এখানে যে ক্যান শব্দটি রয়েছে অক্সিলারি ভার্ব, এটাকে আমাদের আগে আনতে হবে, সাবজেক্টের আগে আনতে হবে। এখন আপনি হয়তো ওয়্যার দিয়ে প্রশ্ন করেছেন এবং শেষে প্রশ্নবোধক মার্কও দিচ্ছেন, হয়তো যদি আপনি রিটেন ইংলিশের ক্ষেত্রে হয়। তো এই যে ওয়্যার দিয়ে আপনি শুরু করা মানে কিন্তু কোয়েশ্চেনটা কমপ্লিট হওয়া না, বরং আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে WH ওয়ার্ড দিয়ে যদি আপনি প্রশ্নটা শুরু করেন, তবে এটাও মনে রাখতে হবে সাবজেক্টের আগে আপনাকে অক্সিলারি ভার্বটাকে আনতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? ওয়্যার ক্যান আই ফাইন্ড অ্যান এটিএম বুথ। অথবা তবে সব ধরনের সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে সেন্টেন্সে তা কিন্তু না, দু একটা ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে। ফর এক্সাম্পল, হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য ইস্যু, তুমি এই বিষয়টা নিয়ে কি জানো? সেক্ষেত্রে এখানে দেখুন কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অক্সিলারি ভার্ব ইম্পোর্ট করতে হবে। তাহলে কি বলবেন এখানে আপনি? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইস্যু। এখানে আমরা ইউ এর জন্য অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের জন্য ডু আনলাম, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইস্যু। নাম্বার 5-এ যে ধরনের ভুল নিয়ে আমরা কথা বলবো, সে ধরনের ভুল আমরা অনেকেই করে থাকি এবং সেই ধরনের একটি সেন্টেন্স আমরা এখানে দেখি, আই গো অলওয়েজ টু ক্যাম্পাস বাই বাস। ধরুন আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আপনি ক্যাম্পাসে নিয়মিত যাতায়াত করেন কিভাবে, এটা আপনাকে কেউ জানতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনি বললেন,
আই গো অলওয়েজ টু ক্যাম্পাস বাই বাস, অর্থাৎ আপনি ক্যাম্পাসে সবসময়ই বাসে করে যান। এই সেন্টেন্সটিতে মেইন ফোকাস অর্থাৎ এমফাসিসটা কিসের উপর হচ্ছে? ইয়েস, সেটি হচ্ছে এই অলওয়েজ শব্দটার উপরে। এখন অলওয়েজ শব্দটা কি? অলওয়েজ শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আপনি বলতে পারেন হ্যাঁ, অ্যাডভার্ব তো সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসতে পারে, সেন্টেন্সের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, ভার্বের আগে, ভার্বের পরে, বিভিন্ন জায়গায় তো অ্যাডভার্ব বসতে পারে, যে কোনো জায়গায় তো বসাইলেই হলো না। সেক্ষেত্রে এই ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুল হচ্ছে এই অলওয়েজ হচ্ছে একটা বিশেষ ধরনের অ্যাডভার্ব, যেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটার বিশেষত্ব কি? ইয়েস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির বিশেষত্ব হচ্ছে এই ধরনের অ্যাডভার্ব যদি কোনো ভার্বের মেইন ভার্বের সাথে বসে, আপনি যদি ভার্বের সাথে বসাতে চান তাহলে ভার্বের পরে আপনি বসাতে পারবেন না, মেইন ভার্বের আগে আপনাকে বসাতে হবে, অথবা অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে। যদি ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব উভয়টিই থাকে তাহলে মেইন ভার্বের আগে এবং অক্সিলারি ভার্বের পরে আপনাকে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাতে হবে। ফর এক্সাম্পল, আরেকটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা দেখি, আই হ্যাভ নেভার গন দেয়ার। এই যে হ্যাভ নেভার একটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আপনি কি ব্যবহার করলেন? আই হ্যাভ অক্সিলারি ভার্ব, নেভার ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, গন মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের আগে এবং অক্সিলারি ভার্বের পরে আমরা ব্যবহার করলাম। তো এই লিস্টে আসুন আমরা বাকি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলোও জেনে নিই। এখানে আমরা ব্যবহার করেছি অলওয়েজ, এরপরে এভার হতে পারে, নেভার হতে পারে, অলওয়েজ হতে পারে, সামটাইমস হতে পারে, ইউজুয়ালি হতে পারে, নর্মালি হতে পারে, সেলডম হতে পারে। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি প্রকাশ করে? ইয়েস, হাউ অফেন, কতবার, কতটুকু, এই ধরনের বারংবারতা প্রকাশ করে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মাধ্যমে। এবং আবারও বলছি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি আপনি ব্যবহার করতে চান ভার্বের আগে আশেপাশে, তাহলে আপনাকে মেইন ভার্বের আগে এবং অক্সিলারি ভার্বের পরে ব্যবহার করতে হবে। তবে আপনি যদি সেন্টেন্সের অন্য জায়গায় ব্যবহার করতে চান তাহলে একেবারে সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারেন অথবা শেষেও ব্যবহার করতে পারেন। সামটাইমস, ইয়েস, সামটাইমস ইজ অলসো অ্যানাদার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আবার ফর এক্সাম্পল অ্যানাদার সেন্টেন্স, নর্মালি আই ডোন্ট গো দেয়ার। এই যে নর্মালি সেন্টেন্সের শুরুতে আপনি ব্যবহার করেছেন, তবে আমাদের এখানকার ফোকাস ছিল ভার্বের আগে পরে কোথায় ব্যবহার করব। নাম্বার 6 যে ভুলটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেই ভুলটি আপনারা অনেকে হয়তো করে থাকতে পারেন। সেটি দেখুন, এখানে ধরুন একটি সেন্টেন্স লিখেছি, সাজিদ ইজ জুনিয়র দ্যান মি। ধরুন আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো, সাজিদ কি তোমার সিনিয়র না জুনিয়র, তোমার চেয়ে বড় না ছোট? সেক্ষেত্রে আপনি বললেন হ্যাঁ, সাজিদ আমার চেয়ে ছোট। আপনি সেন্টেন্সটি ইংরেজিতে কিভাবে বললেন? সাজিদ ইজ জুনিয়র দ্যান মি। এখানে সেন্টেন্সের মাধ্যমে আপনি কি বোঝাইলেন? আপনার এবং সাজিদের মধ্যে তুলনা হচ্ছে, কে ছোট বা কে বড়। এক্ষেত্রে আপনি এই যে দ্যান শব্দটা ব্যবহার করলেন, তুলনা হচ্ছে সাজিদের সাথে আপনার। আপনি বলেন সাজিদ ইজ জুনিয়র দ্যান মি, আমার থেকে সাজিদ জুনিয়র। এই যে দ্যান তো ব্যবহার আমরা ইউজুয়ালি জানি যে দ্যানের মাধ্যমে দুইটা বস্তু ব্যক্তির মধ্যে তুলনা করা বোঝায়, ছোট বড় এই যে বিভিন্ন তুলনা করা হয়। কিন্তু এক্ষেত্রে এই সেন্টেন্সে দ্যান কিন্তু একটি ভুল ব্যবহার। সাজিদ ইজ জুনিয়র দ্যান মি হবে না, হবে এখানে সাজিদ ইজ জুনিয়র টু মি। এখন আপনি বলতে পারেন কেন এটা হবে? ইয়েস, সেক্ষেত্রে গ্রামাটিক্যাল রুল বা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে, যদিও এই শব্দগুলোর মাধ্যমে তুলনা করা বোঝায়, তারপরেও ওই শব্দগুলোর পরে দ্যান না বসে টু বসে। তো এই শব্দগুলো কি কি? এখানে তো আমরা জুনিয়র ব্যবহার করেছি, এরপরেও শব্দগুলো হতে পারে সিনিয়র, সিনিয়রের পরে টু বসবে, সুপিরিয়র পরে টু বসবে, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু বা প্রায়র টু। এই যে শব্দগুলোর পরে দ্যান না বসে টু বসবে, যদিও দুইটা ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা বোঝায়। এরপরে নাম্বার 7 যে ভুলটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেই ভুলটি আমি দেখেছি আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ করে থাকে, সেটা স্লিপ অফ পেন বা স্লিপ অফ টাং হিসাবে তাদের স্পোকেন বা রিটেন ইংলিশে, বিশেষ করে এক্সাম স্ক্রিপ্টে তারা এই ভুলটি প্রায় করে থাকে। তো এ ধরনের একটি ভুল দেখুন, উই ডিড শপিং অ্যান্ড দেন হ্যাড আওয়ার ডিনার। ধরুন এখানে বলা হচ্ছে যে আপনি আপনার বন্ধুকে নিয়ে শপিংয়ে গিয়েছিলেন, হতে পারে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তাকে নিয়ে শপিংয়ে গেলেন এবং বললেন তারপরে আপনি ডিনার করলেন। তো এই ক্ষেত্রে ভুলটা কোথায়? এই সেন্টেন্সে দেখুন, উই ডিড শপিং, আমরা শপিং করেছিলাম, অ্যান্ড এবং তারপরে দ্যানের মাধ্যমে আপনি বোঝাতে চাচ্ছেন তারপরে হ্যাড আওয়ার ডিনার, তারপর আমাদের ডিনার করেছিলাম। এক্ষেত্রে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে দ্যান হবে না, হবে দেন।
কারণ কি দেন এর মাধ্যমে তুলনা করা বোঝায়, একটু আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, যদিও এই কনটেক্সটে দেন হবে না, অন্য ক্ষেত্রে আমরা তুলনা করা বোঝায় দেন এর মাধ্যমে, কিন্তু হবে কি দেন। আই গেস আমরা এটা সবাই জানি দেন এবং দেনের পার্থক্য, তারপরেও বলার সময় বা লেখার সময় এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। সো উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজ অফ দেন অ্যান্ড দেন। আমাদের আজকের আলোচনায় সর্বশেষ যে ভুলটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেই ভুলটি আমরা প্রায়ই করে থাকি, অনেকেই করে থাকতে পারি। এ ধরনের একটি সেন্টেন্স আমি লিখেছি এখানে দেখুন, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট থিং অর ম্যাচ আই হ্যাভ এভার সিন। ধরুন আপনি আপনার বন্ধুকে নিয়ে শপিংয়ে গিয়েছেন। কেন গিয়েছেন? আপনার বন্ধু হয়তো আগে একটি ড্রেস কিনেছিল এবং ওই ড্রেসের সাথে ম্যাচ করে আরও একটি ড্রেস সে কিনতে যাচ্ছে। অনেকগুলো দোকান আপনি ঘুরেছেন তাকে নিয়ে, কিন্তু কোনো মতোই আপনার বন্ধুর পছন্দ হচ্ছে না। অবশেষে একটি পণ্য, একটি ড্রেস আপনি পছন্দ করলেন এবং বললেন, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট ম্যাচ আই হ্যাভ এভার সিন। অর্থাৎ যতগুলো দোকান ঘুরেছেন সবগুলোর ভিতরে এইটা হচ্ছে সবচাইতে পারফেক্টলি ম্যাচ করেছে আপনার আগের ড্রেসটার সাথে। তো এক্ষেত্রে ভুলটা কোথায়? ইয়েস, ভুলটি হচ্ছে এখানে খেয়াল করুন, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট। এখন মোস্ট পারফেক্ট ম্যাচ অর থিং, এখানে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে, এখন এই অ্যাডজেক্টিভটার আগে আমরা একটি সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ সবচেয়ে বেশি পারফেক্ট, এই যে সবচেয়ে বেশি বোঝানোর জন্য আমরা মোস্ট শব্দটা ব্যবহার করেছি। এই মোস্ট শব্দটি ব্যবহারটি এখানে ভুল। কারণ কি? ইয়েস, কারণ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশ গ্রামারে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর কোনো কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি হয় না। ফর এক্সাম্পল এখানে এই সেন্টেন্সটা তো কথাই ধরুন পারফেক্ট, এখন পারফেক্ট মানে হচ্ছে সর্বোত্তম। এখন এইটার আবার মোস্ট পারফেক্ট, মোর পারফেক্ট কিভাবে হবে? এটা দিস ইজ দ্য বেস্ট ওয়ান। তো এরকম বাকি শব্দগুলোর ভিতরে হচ্ছে ইউনিক, ইউনিক মানে অনন্য, যেটা দেয়ার ইজ নো কম্প্যারিজন। সো ইউনিক, মোর ইউনিক বা মোস্ট ইউনিক এটা হবে না। এরপরে আইডিয়াল অথবা হতে পারে এক্সট্রিম, এক্সট্রিমের মোস্ট এক্সট্রিম, মোর এক্সট্রিম অথবা এক্সট্রিমার, এক্সট্রিমেস্ট, এ ধরনের কিছু হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? আশা করি আপনার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে অথবা এই ধরনের ভিডিও আপনি পরবর্তীতে আরও চান কিনা তা জানিয়ে নিচে কমেন্টস করুন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।